অন করে দেন। হ্যাঁ দিয়েছি স্যার। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকের ক্লাসের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ, ছাত্র সংগঠনের কর্তৃপক্ষবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের অর্গান অফ মেডিসিন সেকেন্ড ইয়ারের আমরা 61 থেকে 66 অ্যাফোরিজম নাম্বার আলোচনা করব। অল আর সিমিলার, আমাদের কি জিনিসগুলো হয় একটু আলোচনা করব। In the name of Allah, the most beneficent and the merciful. এফোরিজম নাম্বার 61, আমি মেইন শুধু কথাগুলো তুলে ধরেছি। তবে বিরাগের 1 থেকে 70 বিভিন্ন শুধু আমাদের চিকিৎসা মানে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং হোমিও চিকিৎসা সংক্রান্ত খালি শুধু কম্পারিজন গুলা করা, আমাদের খারাপ দিকগুলা তৈরি করা। বিপরীত চিকিৎসা পদ্ধতির কুফলে অতীতের চিকিৎসকগণ যদি মনোনিবেশ করতেন তাহলে অনেক আগেই তারা তদিপরীত সদৃশ্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে পারে। বলছে যে আমাদের যে বিপরীত পেতিতে চিকিৎসা করেন তারা হয়তো কুফল গুলা অনুধাবন করলে তারা বলতো আগেই তারা সদৃশ্য বিধান আবিষ্কার করতে পারতেন। প্রত্যেক চিকিৎসকগণ যদি তাদের রোগীদের চিকিৎসার পর ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারতেন তাহলে তাদের ভুল সংশোধন হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট গুলা ফলাফলের উপরে যেমন একটু বলবেন মারিয়া ম্যাডাম? মারিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু বলেন তো, অ্যালোপ্যাথি প্রেসক্রিপশনাররা ফলাফলের উপরে চিকিৎসা প্রদান করে, এই ফলাফল বলতে কি বুঝছেন আপনি একটু বলবেন? ফলাফলের উপরে চিকিৎসা প্রদান করে এটা? চিকিৎসা প্রদান করে, এটা অর্থটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, আজমল সাহেব একটু বলতে পারবেন? জি স্যার। বলেন একটু কাইন্ডলি। স্যার প্রশ্নটা হচ্ছে এলোপ্যাথি চিকিৎসকগণ ফলাফলের উপর নির্ভর করে চিকিৎসা করে, এই তো? জি জি স্যার ফলাফল বলতে তারা সদৃশ্য লক্ষণ পিছনে রেখে সদৃশ্য লক্ষণের দিকে লক্ষ্য না করে তারা রোগীর তৎক্ষণাৎ যে অবস্থাটা এটা হচ্ছে বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করে এটার যান্ত্রিক ভাবে হোক আর যে কোনো ভাবে তারা যে ফলাফলটা বের করে এটার উপরে শুধু রোগকে চিকিৎসা দেয়, রোগীকে না স্যার। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। তো আমি একটু শেয়ার করি। ফলাফলটা যেমন ধরেন আমরা চিকিৎসা করি টোটালিটি অফ সিমটম নিয়ে, একটা রোগীর মধ্যে যে স্বাভাবিক মানুষ ছিল তার কি কি ব্যতিক্রম ধর্মী হয়েছে এটার উপর। আর অ্যালোপ্যাথির চিকিৎসা করে আপনার ফলাফল বলতে বোঝাচ্ছে তার লিভারটা খারাপ হয়ে গেছে, তার রক্তের মধ্যে ক্যান্সারের জাম দেখা দিয়েছে, হ্যাঁ, তার ডব্লিউবিসি বেড়ে গেছে, প্লাটিলেট কমে গেছে, এটার উপরে বেস করে তারা চিকিৎসা প্রদান করে, মানে ফলাফল বলে দেখেন কেন ঘটলো তাকে সে কজেশন উপরে করতেছে না, তারা ফলাফল যেটা একটা ড্যামেজ হয়ে গিয়ে একটা তার রেজাল্ট শু করলো,
তখন এইটার উপরে ট্রিটমেন্ট করে। এটা কোন ধরনের ট্রিটমেন্ট? আপনি যে একবারে সূক্ষ্ম মাথায় চিন্তা করেন, তাই তো, যে একটা জিনিস ঘটছে এটার উপরে চিকিৎসা প্রদান করতেছে। আগে যদি আমি তার কেন ঘটলো, পুনরায় আর ঘটবে কিনা, এটার উপরে আমরা কোনো ইয়া করতেছি না। রেজাল্টের উপর ট্রিটমেন্ট করলে তো রেজাল্টে শুধু তার ওঠানামা কম বেশি করবে, মূল যে পজিশন গুলা ওইখানে তো কখনোই যাবে না, ওইখানে কখনোই আঘাত করবে না। পার্থক্য খুব ডিপলি চিন্তা করেন যে কতটুকু ডিপলি এটা ফলাফলের উপরে চিকিৎসা করে অ্যালোপ্যাথির চিকিৎসকগণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা একটা আমার ডব্লিউবিসি বেশি হয়ে গেছে, তখন আমাকে দেখা গেছে আমার রক্তের মধ্যে আমার ম্যালেরিয়া ধরা গেছে। ম্যালেরিয়ার কেন আমার ম্যালেরিয়াটা হলো, এই যে আমার পজিশন গুলা ওইখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে না, অথবা সিমটম সিমিলারিটি আমাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে না, ওখানে রেজাল্টের উপরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এইটাকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের অ্যালোপ্যাথি আগের চিকিৎসক গুলো তার রেজাল্টের উপরে চিকিৎসা প্রদান করতো, তারা কখনোই চিন্তা ভাবনা করে নাই যে শুধু যে কারণ কোম্পানি ওষুধ বার করে ওষুধ লেখা দেয়, পরবর্তীতে মন্দ খারাপ ফলাফল তা বিচার বিশ্লেষণ করে অ্যানালাইজিং করে তারা কখনোই করে না। বলবেন, কেউ কিছু বলতেছিলেন? সম্ভবত কারণ মাইক অন আছে, একটু অফ করে দেন। তাহলে তারা চিকিৎসা প্রদান করে ফলাফলের উপরে, আর আমরা চিকিৎসা প্রদান করি সমষ্টিগত লক্ষণের উপরে চিকিৎসা প্রদান করে থাকে। এই এফরিজমে এই জিনিসটি তুলে ধরেছেন। তারা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করত, তাদের ভুলটা ধরতে পারত এবং তাদের কি কি সমস্যাগুলো হচ্ছে এই জিনিসটা তারা তুলে ধরতে পারত। বুঝলে, চিকিৎসকগণ প্রকৃত নির্মূল আরোগ্য কলা অবশ্যই রোগ লক্ষণের এক পরস্পরের বিরোধী চিকিৎসা যথার্থ বিপরীত চিকিৎসা পদ্ধতি খুঁজে পাওয়া যাবে। যে বিপরীত যে চিকিৎসা পদ্ধতি, এটা তারা খুঁজে চিন্তা ভাবনা করে না, তারা কখনো অ্যানালাইজিং করে না। এর একটা মেডিসিন আসতেছে, এই আমাদের যত ফিজিশিয়ান আছে তারা শুধু এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, তারা কখনোই পর্যবেক্ষণ কখনোই করে না, সায়েন্টিস্টরা শুধু করে থাকেন। সেম 62 বলছে বিপরীত চিকিৎসার ক্ষতিকর ফল তদ বিপরীত সদস্য চিকিৎসার কার্যকারিতা কিসের উপর নির্ভর করে তা পরবর্তী সূত্র ব্যাখ্যা করা হয়েছে। যে পরবর্তী সূত্রগুলো আলোচনা করবে এগুলোর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। ওষুধের ক্রিয়া সম্পর্কে মহাত্মা হ্যানিম্যান যথাযথ পর্যবেক্ষণ করেছেন। কি পর্যবেক্ষণ করেছেন? ওষুধ কেমন ভাবে ক্রিয়া করতেছে তার পর্যবেক্ষণ গুলা। নাম্বার 1 পর্যবেক্ষণ হচ্ছে, বলছে অধিকাংশ ওষুধ একাধিক ক্রিয়া আছে, অধিকাংশ ওষুধেরই একাধিক ক্রিয়া আছে। প্রথমটি হলো প্রত্যক্ষ ক্রিয়া, এটি ক্রমশ দ্বিতীয় ক্রিয়া রূপান্তরিত হয়, একে আমরা পরোক্ষ বা গৌণ ক্রিয়া বলি। গৌণ ক্রিয়া স্বাভাবিক নিয়মেই মুখ্য ক্রিয়ার ঠিক বিপরীত হয়ে থাকে। গৌণ ক্রিয়াটা মুখ্য ক্রিয়ার বিপরীত অবস্থান হয়ে থাকে। অধিকাংশ উদ্ভিদ ওষুধে এভাবে ক্রিয়া করে থাকে, অধিকাংশ উদ্ভিদেই এভাবে ক্রিয়া করে থাকে। 2 নম্বরে বলছেন কিছু ওষুধ এই নিয়মে ব্যতিক্রম হয়, তাদের একই প্রকার মুখ্য ক্রিয়া অবিরাম ভাবে চলতে থাকে, সর্বদা মাত্রা কমাতে থাকে, কিন্তু সময় পর তাদের ক্রিয়া আর কখনোই চিহ্ন উদ্ঘাটন করা যায় না। দেহের স্বাভাবিক অবস্থায় পূর্ণ প্রতিষ্ঠিত হয়। দাতক ওষুধগুলো সাধারণত এ প্রকার হয়ে থাকে, যেমন আর্সেনিক অ্যালবাম, মাক্সল, এই ধরনের ওষুধগুলো এইভাবে ক্রিয়া করে থাকে। 3 নম্বরে বলছেন যদি কিরূপ এমন ওষুধ দেওয়া হয় যার মুখ্য ক্রিয়া রোগের সদৃশ্য হয়, তাহলে পরোক্ষ গৌণ ক্রিয়া কখনোই কখনো তদ্রূপ হয় ঠিকই। দেহের সৃষ্টি করতে চায়, কিন্তু কখনো কখনো বিশেষ করে যখন ভুল মাত্রা প্রদান করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওষুধের মাত্রা সম্পর্কে একটু বলেছি। গৌণ ক্রিয়া কয়েক ঘন্টার জন্য কদাচিৎ, কয়েক
দিনের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে গৌণ ক্রিয়া। বলছে হাইসিএমাস বৃহৎ মাত্রার গৌণ ক্রিয়া হয়। ওইখানে একটু 10টা মিনিট বসেন, একটু ক্লাসটা ক্লাসে বসেন, ফ্যান দিয়ে বসেন। হ্যাঁ সেটা আমার একটু পেশেন্ট আসছে তো আমি ফ্যানটা দিয়ে বসেন। তো হাইসিএমাস যদি আমরা বৃহৎ মাত্রায় প্রয়োগ ভীষণ বিতি উৎপাদন তৈরি করে, এটি একটি বিশৃঙ্খলা দেখ কয়েক ঘন্টা স্থায়ী হয়, যন্ত্রণা হয়। আমরা এর স্থায়িত্ব হ্রাস করতে চাই। ওপিয়াম একটি ক্ষুদ্র মাত্রা বিশেষভাবে তৎক্ষণাৎ উপশম দেয়। ওপিয়াম যদি আমি ক্ষুদ্র মাত্রা তখন দেই, তখন তাকে সাময়িকভাবে উপশম দেয় এবং উপশমকারী হিসাবে ক্রিয়া করে। কিন্তু উপশমকারী এবং সাময়িক ওষুধ কার্যত ক্ষণস্থায়ী ব্যাধি দমনের লক্ষ্যে প্রয়োজন হয়। উৎকণ্ঠ অচির ব্যাধি তার প্রয়োজন হতে পারে। 4 নম্বর বলছে উপশমকারী ওষুধ চিররোগ সময়ের খুব বেশি ক্ষতি করে, যেটা আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলে থাকি। এই প্যালিয়েটিভ ট্রিটমেন্ট গুলা, যে ওষুধগুলা অ্যাফোরিজম না, ক্যান্ট অবজারভেশন আমাদের যে 12 অবজারভেশন আছে, এটা আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে ব্যবহার করি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের বলা আছে একটা রোগীকে ওষুধ দিলেন, এর পরের দিন থেকে ভালো আছে, রোগী প্রতিদিন ওষুধ খায়। ডাক্তার আশা বলতে, ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন, ওষুধ 10 দিন খাই, ভালো থাকি, ওষুধ শেষ হলে আবার রোগটা দেখা দেয়, তার মানে ওষুধটা প্যালিয়েটিভ হয়েছে। এই প্যালিয়েটিভ হলে আমাদেরকে সেকেন্ড প্রেসক্রিপশনে করতে বলছে, তাকে ওষুধ আপনার সিলেকশন হয় নাই, পুনরায় কেস টেকিং করে তার জন্য আবার সিমিলিনাম ওষুধটাকে আপনি নির্বাচন করুন। তো সেক্ষেত্রে আমাদের বলছে উপশমকারী ওষুধ যদি আমরা বারবার কন্টিনিউ খাওয়াইতে থাকি, তাহলে তার জন্য ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অনেক বড় ক্ষতিকর হয়ে থাকে এবং তারা কঠিন থেকে আরো কঠিনতম আকার ধারণ করে। তাদের প্রাথমিক শত্রু ভাবাপূর্ণ মুখ্য ক্রিয়া, পরে গৌণ ক্রিয়া স্থাপন করে থাকে। সুতরাং শত্রু ভাবাপূর্ণ ওষুধের গৌণ ক্রিয়া রোগীর বৃদ্ধির অনিবার্য কারণ হয়ে থাকে। 5 নম্বরে বলছে ওষুধের মুখ্য ক্রিয়া উৎপাদনের লক্ষ্যে যত সংখ্যক আরোগ্য লক্ষণ সমূহের সাথে মিল হয়, কৃত্রিম ব্যাধি ওষুধের লক্ষণ তত বেশি ঘনিষ্ঠভাবে আরোগ্য ব্যাধির সদৃশ্য হয়, ফলে তত বেশি নিশ্চিতভাবে কল্যাণ সাধন করা হয়। 6 নম্বরে বলছেন প্রতিষ্ঠিত শত্রুক মনে করা গৌণ ক্রিয়ার লক্ষণ সমূহ মুখ্য ক্রিয়ার লক্ষণ সমূহ ঠিক বিপরীত হয়। মুখ্য ক্রিয়ার লক্ষণ সম্পর্কে জ্ঞান ত্রুটিপূর্ণ থাকে, তখন গৌণ ক্রিয়ার লক্ষণ গুলো বিপরীত অবস্থানে লক্ষণ সমূহের ত্রুটিগুলো কল্পনায় পূরণ করা হয়, কলা বিশেষজ্ঞদের জন্য অনুমোদনযোগ্য। অনুমান সিদ্ধ ফল, যা হোক, কেবল বাড়তি তথ্য হিসাবে তার সিদ্ধান্তের সাথে যুক্ত হবে এবং সিদ্ধান্ত ভিত্তিক হিসাবে গৌণ হবে না। এই জায়গায় গৌণ ক্রিয়া আর মুখ্য ক্রিয়া আমাদের একটু ক্লিয়ার করে নেই, তাহলে হয়তো জিনিসটা ভালো বুঝতে পারবেন। মুখ্য ক্রিয়া হচ্ছে ওষুধটা দিলেন, যে ওষুধটা খাওয়ানো হলো বস্তুটা হলো মুখ্য ক্রিয়া। আপনি যে ওষুধ পাওয়ার অ্যাপ্লাই করলেন, ওষুধটা খাওয়ালেন, এটা হলো মুখ্য ক্রিয়া। আর গৌণ ক্রিয়া হলো যে রোগ, যে ব্যক্তিটা, যে প্রাণীটার যে রোগ লক্ষণ ভালো বাড়ার পর বেড়ে গেল অথবা সাময়িক কি হলো, এটা হচ্ছে তার গৌণ ক্রিয়া। মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার পার্থক্যটা এটা, মানে কর্মটা, যে কাজটা বস্তুর উপর যে হয়ে থাকে মুখ্য ক্রিয়া, এবং যদি কোনো প্রাণীর উপরে ইয়া হয় তখন এটা গৌণ ক্রিয়া আকারে প্রকাশ করে থাকে। 63 বলছে ওষুধের মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়ার মধ্যে প্রভেদ। অলরেডি আলোচনা করলাম
যে আমাদের গৌণ ক্রিয়ার মুখ্য ক্রিয়াটা হচ্ছে ওষুধ আপনি খাওয়ালেন, বেশি মাত্রায় প্রয়োগ করলেন, তার কি হচ্ছে ওই ওষুধটা তখন তার সাইড ইফেক্ট গুলো দেখা দিচ্ছে, গৌণ ক্রিয়া আকারে দেখা দিতে পারে। তার 4-5 দিন পরে তার বৃদ্ধি দেখা দিতে পারে, অথবা কয়েক ঘন্টার মধ্যে তার বৃদ্ধি দেখা দিতে পারে। ঠিক আছে। ওষুধের মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়া প্রসঙ্গে আলোচনা। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি আপনাকে একটা ধাক্কা দিলে অটোমেটিকলি আপনি আরেকটা আমাকে ধাক্কা দেবেন। এর জন্য নিউটনের তৃতীয় সূত্রটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা আমাদের জীবনের লাইফে, যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া উদ্ঘাটন করে থাকে। এজন্য বলছে যে আমাদের জীবনী শক্তির ক্রিয়া একটা যদি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায় না, এটা আমরা গৌণ আকারে প্রকাশ আমরা দেখতে পাই। ওষুধের মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেছেন, আমি একটু আলোচনা করব। জীবনী শক্তির প্রতিক্রিয়া সর্বদাই ওষুধের মুখ্য ক্রিয়া। ওই যেটা বললাম, জীবনী শক্তির যে প্রতিক্রিয়াটা ওষুধ খাওয়ার পর পরে যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে মুখ্য ক্রিয়া, এবং জীবনী শক্তির স্বয়ংক্রিয় ক্ষমতার সমানুপাত হয়। উচ্চ শক্তিকৃত ওষুধ গৌণ ক্রিয়া থাকে না, মানে উচ্চ শক্তিকৃত ওষুধের গৌণ ক্রিয়া থাকে না বললেই বিরুদ্ধ জীবনী শক্তির আরোগ্য সহায়ক ক্রিয়া প্রকাশ করে। মানে আমি যদি সূক্ষ্ম মাত্রায় 50 সস্তমিক বলেন ওষুধ প্রয়োগ করি, তার গৌণ ক্রিয়াটা তার মানে ক্ষতিকর দিকটা কম থাকবে। গৌণ ক্রিয়া বলতে আমাদের ক্ষতিকর দিকটা ধরি কম থাকবে। এজন্য অনেক ম্যাক্সিমাম ফিজিশিয়ান এখন কিন্তু 50 সস্তমিক, যেটাকে আমরা নিউ পটেন্সি বলে থাকি, ব্যবহার করে থাকেন, যাতে তার গৌণ ক্রিয়াটা অ্যাকশন না হয়। আপনি ওষুধ এখন একটা খাওয়ালেন, একটু পর আরেকটা ওষুধ আপনি মানে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আমরা সপ্তমিক যদি ওষুধ খাওয়াই তাহলে আমরা সাথে সাথে ওষুধ পরিবর্তন করতে পারবো না, এবং তখন আমরা অ্যান্টিডোট ব্যবহার করে ওষুধকে আমরা পরিবর্তন করতে পারবো। আদারওয়াইজ কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারবো না। এজন্য কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা ক্রিয়াকাল আছে, এই ক্রিয়াকাল পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, আদারওয়াইজ নয়তো আমাকে অ্যান্টিডোট করতে হবে, অ্যান্টিডোট করে আমাকে আবার আরেকটা ওষুধ দেবো, কিন্তু তখন তো এতক্ষণ আমাকে রুগীর টাইম দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য আমরা যদি 50 সস্তমিক ব্যবহার করি তাহলে আপনি সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। বেশিরভাগ তরুণ রোগের ক্ষেত্রে আমাদের ওষুধ ম্যাক্সিমাম টাইমে আমাদের ওষুধ অথবা তার সার্কেল মেনটেন করতে হয়, সার্কেলটা মেনটেন করার জন্য পরিবর্তন করতে হয়। তো আপনার মজার ব্যাপার হচ্ছে, আপনি ধরেন একটা জ্বরের রোগীর ট্রিটমেন্ট করবেন, আপনার লক্ষণে বেলেডোনা আসলো, তার ফেসটা লাল, উপরে গরম, ব্যথা হয়, জ্বরটা আসে আর যাওয়া করে, আপনি তাকে বেলেডোনা দিলেন, ভালো হলো, কিন্তু পরের দিন আবার জ্বর দেখা দিল, কিন্তু বেলেডোনা দিচ্ছেন, ওই সাময়িক ইয়ে হচ্ছে, আবার আসতেছে। তাহলে বেলের পরে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ক্যালক্রিয়াকার। যদি ক্যালক্রিয়াকার দেন তাহলে তার আর জ্বরটা চলে আসবে না। কারণ আপনি যদি এই জিনিসটা কমপ্লিমেন্টারি মেডিসিন গুলা না জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তো ভালো ব্যবহার করতে পারবেন না, এবং আপনার ফেইলিওর হওয়ার পিছনে, ট্রিটমেন্ট করা ফেইলিওর হওয়ার পিছনে এই কারণগুলো দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে গত ক্লাসের সময় আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের চেম্বার দেওয়ার আগে নিজেরা প্রস্তুত হয়ে নেন, হ্যাঁ, যন্ত্রপাতি তৈরি করে নেন, ট্রেনিংটা ভালো করে দিয়ে নেন, এরপরে ইনশাল্লাহ আপনারা যুদ্ধে নেমে যাবেন। এই 5টা সূত্র এই গৌণ ক্রিয়ায় বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছেন প্লাস আলোচনা করেছেন। আচ্ছা, তাহলে আমি গৌণ ক্রিয়াটা এবং যে ইয়া ক্রিয়াটা ওষুধের ভাষায় কি বলছে একটু আলোচনা করি। ঔষধের মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়ার ক্ষেত্রে জীবনী শক্তির ভূমিকা আলোচনা
করা হয়েছে। এই জায়গায় জীবনী শক্তিটাকে বোঝানো হয়েছে। এই সূত্রে আলোচনা সাপেক্ষে পরবর্তী সূত্রে কিছু দৃষ্টান্ত দেওয়া হয়েছে। পরবর্তী সূত্রে পাঠের আগে আমরা এই সূত্রের মর্মগত আলোচনা করছি। আমরা জানি প্রত্যেক ওষুধের ক্রিয়া একাধিক রূপ আছে। একটি তার মুখ্য ক্রিয়া, যা ওষুধের সেবনের পর সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। ভালো লাগছে, খারাপ লাগছে, অনুষ্ঠিত হয়। এর জন্য একে প্রাথমিক ক্রিয়া বলা হয়। অপরটিকে মুখ্য ক্রিয়া ও অনুগামী এবং রূপান্তরিত বিপরীত অবস্থা, যা গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া নামে অবস্থিত। প্রতিক্রিয়া নামে অবস্থিত। ওই যে নিউটনের তৃতীয় সূত্র, ধাক্কা দিচ্ছেন, সে ব্যাক করে আবার আপনাকে ধাক্কা দিচ্ছে। সুস্থ মানব দেহে ওষুধের মুখ্য ক্রিয়া অবাধে এবং নিঃশর্তভাবে সংঘটিত হয়। ওষুধের মৌলিক ধর্ম উচ্চতর ক্ষমতা, রোগ শক্তির তুলনায় ওষুধ শক্তি উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। বলে আমাদের রোগ শক্তির তুলনায় ওষুধ শক্তি আমরা পটেন্সি বাড়িয়ে আমরা তাকে অনেক শক্তিশালী করে তৈরি করতে পারি বিদায়ী তা, এবং ওষুধ শক্তি উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। কারণ জীবনী শক্তি অবাধে ওষুধের মুখ্য ক্রিয়া তাকে কর্তৃক প্রেরিত হয়। নির্দিষ্ট সময় করে একাই এসব কৃত্রিম বেদির প্রভাব মুক্ত হতে পারে। তবে ওষুধ উচ্চতর ক্ষমতা প্রয়োগ করলে জীবন শক্তির অপ্রতিরোধ থাকে এবং মুখ্য ক্রিয়া অবাধে গ্রহণ করে, যা বিনা বাধায় ওষুধের মুখ্য ক্রিয়া মেনে নিতে বাধ্য হয়। ওষুধের ধর্ম অনুসারে জীবন শক্তির কৃত্রিম রূপ লক্ষণ উৎপাদন করে, এত দ্বারা স্বাস্থ্যের পরিবর্তন ঘটে। এই অবস্থায় আমরা কি কৃত্রিম বেদি বলে থাকি। বলছে এই যে আমরা যখন স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করি অথবা তার দরকার 30 পটেন্সি, তার দরকার 200 পটেন্সি, আপনি দিলেন 10 mm, যে গিয়ে যে এত শক্তিতে নিউটন তৃতীয় সূত্রের ধাক্কাটা দিল, দেওয়ার পর রূপ তো চলে গেছে, কিন্তু ওই যে জীবনী শক্তির উপরে যে থ্রেটেন্ডটা আসছে, এই থ্রেটেন্ডে তার সে কি হচ্ছে, সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই থ্রেটেন্ডে সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এজন্য আমাদের মুখ্য ক্রিয়াটা যে আমাদেরকে খুব সতর্কভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং জানতে হবে যে আমি কত পাওয়ারের ওষুধটাকে আমি ব্যবহার করব, রোগীর জন্য কোন সদৃশ্য বিধানে আমি ওষুধটাকে প্রয়োগ করব, আমাদেরকে এটা জানতে হবে। সবই আলোচনা আজকে মেইন সে দুইটা জিনিসই আলোচনা করা। হ্যাঁ, তো আমাদের ক্লাসে অলরেডি পেশেন্ট দুজন বসা আছে, আপনাদের কাছে একটু ডিস্টার্ব করবো, তো একটু 10টা মিনিট আগে চলে যাব। তাহলে আমাদের সেম 65-তে বলছে মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার কিছু দৃষ্টান্ত। ফেনিম্যান কিছু দৃষ্টান্ত কিন্তু কিছু এক্সাম্পল দিয়েছেন গৌণ ক্রিয়া এবং মুখ্য ক্রিয়া। একটা এক্সাম্পল আমি বলি। বলছে একটা কড়া কফি পানের পর অতিরিক্ত প্রফুল্লতা আসে। মানে একটা যদি আমি কফি ডাক করে খাই, যেমন আজকে বলবো যে আমার চেম্বারে মূলত প্রতিদিন 2টা করে কফি খাওয়া হয় ইয়াতে। তো কেন খাই, শরীরটা মানে একটু কেমন কেমন লাগে, খাইলে মনে হয় যে একটু উৎফুল্ল লাগে, একটু শরীরটা ভালো লাগে। তার মানে কি প্রাথমিক ক্রিয়া, আমার একটা প্রাথমিক ক্রিয়া দেখলো, কিন্তু তারপরে আবার দীর্ঘ সময় পর্যন্ত নির্জীবতা এবং নির্দালুতা থাকে। কিছুক্ষণ পর দেখে আবার আগের মতো শরীরটা তেমন থাকে। এটা হলো আমাদের প্রাথমিক ক্রিয়া। হলো ক্রিয়ার পরে আবার কি হলো, যে একটু পরে খারাপ লাগতেছে, বিপরীত ক্রিয়া, দ্যাট ইজ গৌণ ক্রিয়াটা এক্সাম্পল দিয়েছে যে এটা গৌণ ক্রিয়া। সর্বদা কফির নতুন নতুন মাত্রা পান করিয়া স্বল্প সময়ের জন্য তা দূর করা না হয় সাময়িক উপশমকারী। ওষুধের মুখ্য ক্রিয়ার ফলে খুব ক্ষণস্থায়ী, মুখ্য ক্রিয়ার ফলটা খুব ক্ষণস্থায়ী, কিছুক্ষণ আমি ভালো আছি। তবে নতুন নতুন মাত্রা সেবন করিয়া মুখ্য ক্রিয়ার ফল দেহে কিছু দিনের জন্য ধরে রাখা যায়, কিন্তু গৌণ ক্রিয়া আগমনে সাময়িকভাবে বাধা দিতে রাখে। তবে তৎকালীন অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ চিররোগ সমূহ অবিরামভাবে ওষুধ পূর্ণ মাত্রা সেবন করিয়া কিছুদিনের জন্য রোগ দমন করে রাখতেন। তারপরে তারা যখন আসতো বলতো যে আপনার আবার নতুন রোগ হয়েছে, হ্যাঁ,
তাহলে আপনার স্থায়ী ব্যাধিকে তাদেরকে ওষুধের সাহায্যে শুধু দমন করে রাখা হতো, কিন্তু ওষুধ বন্ধ করা হলে তার গৌণ ক্রিয়া বা বিপরীত ক্রিয়া আবার আগের মতো অবস্থা চলে আসে। আর যদি সাবেক রূপটি পুনরাবৃত্তি, এটা আরো নতুন শক্তিশালী ভাবে আপনার শরীরে আবার প্রকাশ করছে, আপনাকে আবার ওষুধ ট্রিটমেন্ট করতে হবে, তাদের মধ্যে এটা লেখা। তাহলে আজকের সূত্রে আমরা যে মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়াটা এটাই বোঝাচ্ছে যে যে প্রাচীন চিকিৎসকগণ যে কন্টিনিউ একটা, যখন আমাদের একটা মাজা ব্যথার রোগী আসুক অথবা কোনো ব্যথার রোগী আসুক, অ্যালোপ্যাথি ওষুধরা পেন ক্লিয়ার দিয়ে দমন করে রাখে, যতক্ষণ পর্যন্ত এই ওষুধের কার্যক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে। ওষুধের কার্যক্ষমতা শেষ হয়ে গেলে আবার সে দেখা যায়, ব্যথা দেখা যায়। যে দেখা দিল মানে বিপরীত ক্রিয়া, ভালো ছিল বিপরীত ক্রিয়া দেখা দিল, দিস ইজ দ্য গৌণ ক্রিয়া। এবং এর আগেটা ছিল মুখ্য ক্রিয়া, সাময়িক উপশম দেখা দিয়েছিল, যেটা অ্যালোপ্যাথি ডক্টররা করে থাকেন। এজন্য বলছে প্রতিটি ক্রিয়া সর্বদাই মুখ্য ক্রিয়ার চেয়ে প্রবল হয়ে থাকে। প্রত্যেকবার যখন আমরা ক্রিয়া করে আঘাত স্ট্রাইকিং করতে থাকি, তখন কি করতে থাকে, মুখ্য ক্রিয়ার চেয়ে তারা আরো প্রবল আকার আমার জীবনী শক্তির উপরে তারা স্ট্রাইকিং করতে থাকে। চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধের ক্ষুদ্রতম মাত্রা সময়ের প্রতি জীবনী শক্তির প্রতিক্রিয়া, যেটা গৌণ ক্রিয়া, যেটা শুধুমাত্র এতটুকুই হয়, ততটুকু স্বাস্থ্য পুনরুদ্ধার আবশ্যক। বলছে আমরা ওষুধের যে গৌণ ক্রিয়াটা হয় ততটুকু হয় যতটুকু স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার, তাকে সুস্থ করার জন্য যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু হয়ে থাকে। তাহলে আমাদের ওষুধের, হোমিও ওষুধের গৌণ ক্রিয়াটা খুব মৃদু হয়ে থাকে, ক্ষুদ্র মাত্রায় প্রতিক্রিয়া মৃদু এবং আরোগ্য সহায়ক হয়ে থাকে, এবং তার সহ্য করার মতো হয়ে থাকে, এবং সে ভালো থাকে আমাদের গৌণ ক্রিয়াটা যখন দেখা দেয়। এই ছিল আজকে আমাদের আলোচনা। মেইন দুটা জিনিসই গৌণ ক্রিয়া আর মুখ্য ক্রিয়া। যদি আপনাদের প্রশ্ন থাকে 1-2 মিনিটে করেন, আমি ইনশাল্লাহ রুগী দেখে আমি আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। জয়ন্তদা অফ করে দেন। জয়ন্তদা শুনতে পাচ্ছেন?